অদ্ভুত একটা যন্ত্র তৈরি করেছেন, যেখানে ওই খাঁচার পাখিতে লোকে ওই তোতা পাখির মতো শেখানো হবে। গরিবদের আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে পড়াশোনা করলে তারা আর গরিব থাকবে না। আসলে তুমি বেকারত্ব বিলম্বীকরণ প্রকল্পে অংশ নিয়েছো। একাডেমিক লোকেরা কিভাবে ব্যবসা করতে হবে সেটা শেখাচ্ছে। ডিম্যান্ডের চেয়েও সাপ্লাই প্রচুর, তার ফলে তাদের চাকরি পাচ্ছে না। স্যার, ইন মাই হাউস মর্নিং অ্যান্ড ইভিনিং 20 লিভস ফল, একটু পাতা 20 লিভস ফল, লিটল পে, হাউ ম্যানেজ। ক্লার্ক প্রডিউসিং একটা জায়গায় এসে দাঁড়ালো। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যেমন তৈরি হয়েছে তেমনি কপি পেস্ট পেপারস হচ্ছে। হায়ার এডুকেশনটা কিন্তু খুব অল্প লোকের জন্যই হওয়া উচিত। বেসিক কোনো ধারণা নেই, সেই ধারণা নিয়ে তাকে কে প্লেস করবে, চিঠিতেই চাকরি হয়ে যাবে। মণিপুরা আয়ুর্বেদা বলে এই কোম্পানিটা, এরা এসেনশিয়াল অয়েল বেসড প্রোডাক্ট বানায়। আচ্ছা, তো ওনারা আপনার জন্য মনে হয় এয়ার ফ্রেশনারের একটা ওই পাঠিয়েছে, আর পেন রিলিফ, চকলেট অ্যান্ড হোয়াইট, এভরিথিং চকলেট অ্যান্ড হোয়াইট। ওরা খুব সুন্দর ক্রাফটেড চকলেটস বানায়। নমস্কার। আপনারা তো সবাই শিবাজি স্যারকে আগেই জানেন উনি কে, তো আমি আর নতুন করে ওনার ইন্ট্রোডাকশন দিচ্ছি না। এটা দ্বিতীয় এপিসোডে পৌঁছালাম আমরা। যারা দেখেননি প্রথম এপিসোড তারা এইটা দেখে নিন, তারপর উনি কে সেটা বোঝার জন্য প্রথম এপিসোডটা দেখে নেবেন, আমাদেরও একটু ভিউ বাড়ুক। এই এপিসোডটা শুরু করি, কিন্তু তার আগে এই এপিসোডে যেগুলো করছি আমরা চকলেট অ্যান্ড হোয়াইটের একটা একটা করে চকলেট আপনাদের দেখিয়ে দেখিয়ে খাবো। সত্যি চকলেটগুলো খেতে ভালো। এবং এটা কোথায় পাওয়া যায় সেটা ওদের বলে দেবেন তাহলে। হ্যাঁ, ওটা লিখে ডেসক্রিপশনে লেখা থাকবে, কমেন্টেও লেখা থাকবে, না হলে জিজ্ঞাসা করে নেবেন। যারা পাঠিয়েছে তারা খুব অধীর আগ্রহে বসে আছে আপনাদের সাথে কথা বলতে, তো তারা একটু তাদেরও বিক্রি বাট্টা হোক। কলকাতার কোম্পানি, বাঙালি প্রতিষ্ঠান, বাঙালি চকলেট বানাচ্ছে এরকম খুব কম, একেবারে নেই যে তা নয়, কিন্তু খুব কম পাওয়া যায়। খুবই সুন্দর, মানে বারবার করে বলছি, খুবই পাঠিয়েছে বলে নয়, সত্যি সুন্দর। আর্যব গোস্বামী, ঘটনাচক্রে আমার পুত্রও বটে, সে এখন আন্ডার গ্র্যাজুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তার প্রশ্ন হচ্ছে যে বাঙালিরা এত হায়ার এডুকেশন অবসেসড কেন? যদি শেষমেশ চাকরিই করতে হয় তাহলে স্কিল ছেড়ে থিওরির দিকে এত ঝোঁক কেন? এটা উত্তর দেবো। এটার সাথে আমি একটু জুড়ে দিই দুটো অ্যাসপেক্ট আমি বলে নিচ্ছি, তাতে আপনি যা আপনার উত্তর সাজিয়ে নেবেন। একটা জিনিস, আমি যেটাকে ডিগ্রি স্ক্যাম বলি, আমার মতে গরিবদের আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে পড়াশোনা করলে তারা আর গরিব থাকবে না। আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু তার অনেক বন্ধু ছিলেন যারা ডিপ্লোমা হোল্ডার ছিলেন। তারও আগে নর্মাল আইএ পাস, তখন হতো আইএ পাস করে লোকে ভালো চাকরি করেছেন। আমাদের সময় গ্র্যাজুয়েশনটা ম্যান্ডেটারি মতো হয়ে গেল। এখন দেখছি, আমি পোস্ট গ্র্যাজুয়েশন করিনি কারণ আমি কোনো ইকোনমিক জাস্টিফিকেশনই পাইনি, কারণ আমি রিসার্চ করব না, তো পোস্ট গ্র্যাজুয়েশন করার আমার দরকার, আমি স্কিলের দিকে ঢুকে গেছি। এখন দেখছি মাস্টার্স না করলে চাকরিতে ইন্টারভিউই দিতে পারছে না। কিছুদিন পরে এমন জায়গায় গিয়ে দাঁড়াবে হয়তো পিএইচডি না করলে হতে পারবে না। তা আমার তো চোখে দেখছি যত প্রাইভেট ইনস্টিটিউট বাড়ছে স্যার, যে চাকরি তো দিতে পারছি না, তোমাকে আরো 2 বছর এনগেজ করে দিচ্ছি যে আরো 2 বছর পরে চাকরিটা পাবে, ততক্ষণ তুমি আরো একটা হেফটি ফি আমার পকেটে ঢুকিয়ে দাও। এটা আমার, মনে করবেন না কনস্পিরেসি থিওরি। তার সাথে একটা জিনিস হচ্ছে কলেজের, যেটা আমার আরো, যেটা নিয়ে আমি একটু কনসার্ন, সেটা হচ্ছে স্টার্ট আপ ইনকিউবেশন সেন্টার।
যেখানে একাডেমিক লোকেরা কিভাবে ব্যবসা করতে হবে সেটা শেখাচ্ছে। যেই বাঙালি চিরকাল বলে গেছে চাকরি করো বাবা, ব্যবসা করো না, এটা তো ওই না। তো এই টিচাররাই শিখিয়েছে। আমি একটা কলেজের কথাই বলতে পারি নাম না করে। আমি কোভিডের আগে 2017 নাগাদ আমার কন্টেন্ট রাইটারের জন্য আমি যারা বিএ, ওই কলেজটা ইংলিশে খুব ভালো, বিএ ইংলিশ করে বেরোচ্ছে, সেখানে গিয়ে খুঁজতে গেছিলাম যে ক্যাম্পাসিং হয় কিনা। তো নর্মাল কলেজ গিয়ে বললাম প্লেসমেন্টের অফিস কোথায়, যেন আকাশ থেকে বললো প্লেসমেন্ট। এবারে একে অপরকে জিজ্ঞাসা করছি এই প্লেসমেন্ট কে দেখে রে, প্লেসমেন্ট কে দেখে রে, করতে করতে একটা ঘর অবধি তো আমি পৌঁছালাম। সেই তালাটা আমি বাজি রেখে দিতে পারি 6 মাস খোলা হয়নি। এই ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ধরন। আমরা শুধুই বলতাম বাবা পড়াশোনা করো মন দিয়ে, সেইখানে হঠাৎ বলছি ব্যবসা করো। এটাও কিরকম একটু অড লাগছে। তো এই হচ্ছে আমার ঝোলা প্রশ্নের। এবার আপনি আপনার মতো সাজিয়ে প্রথম বলুন। যে প্রশ্ন আপনার পুত্র করেছেন তার উত্তরে বলছি এই অবসেশনটা অনেক দিনের। কারণ এটা টমাস ব্যাবিংটন মেকলে যেটা তৈরি করেছিল এক ধরনের ওই যেটাকে রবীন্দ্রনাথ বলেছিলেন যে একটা অদ্ভুত একটা যন্ত্র তৈরি করেছেন, যেখানে ওই খাঁচার পাখিতে লোকে ওই তোতা পাখির মতো শেখানো হবে। এই শেখানোর একটা বিরাট দরকার সেই সময় ছিল, কারণ ইংরেজরা যখন এসছেন তারা অন্য ভাষা তো শিখতে পারবে না, তাই অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। সেখানে মোটামুটি বুদ্ধিমান এবং ভাষা দক্ষ এই রকম ক্লার্কস দরকার ছিল। মূলত ক্লার্কদের তৈরি করাই প্রাথমিক উদ্দেশ্য ছিল, সেটা নানাভাবে বলেছেন মেকলের সময় থেকে। কেন বলছি যে এডুকেশন পলিসিটা পাল্টালো, তার আগে ছিল যে অন্যভাবেও করা যেতে পারে আদার দ্যান, মানে ইংলিশটাই মডেল, ইংলিশে মানে অর্থাৎ মডার্ন ওয়েস্টার্ন যে এডুকেশনের যে মডেলটা, সেই মডেলটাই আমাদের মডেল হয়ে গেল। ওই মক্তবা মাদ্রাসা মক্তবা এগুলো সমস্ত চলে গেল, বা টোল চতুষ্পাঠী। এই যে নতুন ব্যবস্থা তৈরি হলো, এর দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে যে এটা দিয়ে নতুন জ্ঞান বিজ্ঞানের শাখা খুলল, কিন্তু বড় অর্থে এটা একটা ক্লার্ক প্রডিউসিং একটা জায়গা এসে দাঁড়ালো। হ্যাঁ, এবং সাধারণ বাঙালিদের একটু মোটামুটি বুদ্ধিশুদ্ধি আছে, বাঙালিরা এই সুযোগটা নিল যে, এবং সেখানে তারা খুব সহজেই যে কিছু ইংরেজি শিখে। তার হাস্যকর অনেক উদাহরণ রয়েছে শিবনাথ শাস্ত্রীর লেখা রামতনু লাহিড়ী তৎকালীন বঙ্গ সমাজে, যে কীরকম কি কতগুলো তার ভোকাবুলারিতে কত এই ব্যক্তি 100টি ইংরেজি শব্দ জানে, কোনো কিছু ভার্বটার কিছু জানে না সেরকম। সেই রকম লোকেদের একজন ধরা পড়ে গেছে ইংরেজ একজন ক্লার্ক এরকম, সে এসে খবর দিল একজন যে তিনি অফিস টিফিন টাইমে সাহেবের যে ঘোড়ার যে দানাগুলো থাকে ছোলা সেগুলো নিয়ে সেও টিফিন সারছে, ওই মিড ডে মিলের মতো। তো এখন তিনি টিফিনটাও ধরা পড়েছে, তখন এটাকে সাহেবটাকে ডেকেছে, বাবু হোয়াট ইজ দিস, তুমি এখান থেকে টিফিন করছো? তখন তার বক্তব্য হচ্ছে, স্যার ইন মাই হাউস মর্নিং অ্যান্ড ইভিনিং 20 লিভস ফল, একটু পাত পড়ে আর কি, পাতা 20 লিভস ফল, লিটল পে, হাউ ম্যানেজ। তো তখন তারপরে কিছু তার মাইনে 2 টাকা বা 5 টাকা বেড়েছে, 20 পাত পড়ে। এই যে জায়গা এইভাবে তৈরি হয়েছিল যে এটা শিখতে হয়। এবং সেখানে অদ্ভুত এই কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যেরকম শিখেছে, আপনি দেখবেন সাধারণ বাঙালিকে জিজ্ঞেস করলে বলবেন হয়তো লোকতে পারে যে ইন 1957, ইন দ্য ইয়ার 1957, মানে এই যে একটা বলার একটা ধরন, তাতে আপনি বুঝবেন এটা কলোনিয়াল। এই বাঙালিরা এটাতে খুব দড়ো ছিল আর কি, খুব অভ্যস্ত হয়ে উঠেছে। নানা গল্প নানা কিছুতে বাঙালিদের ভালো পরশুরামে বলতে পারি, বিরিঞ্চি বাবা, সেটা স্টার্টই হচ্ছে যে চিত্তে সুখ নেই, এই হয়েছে তাই হয়েছে, সব সময় বাঙালির একটা অসুখ ছিল। বিরিঞ্চি বাবা নিয়ে পরে সিনেমাও হয়েছে, কাপুরুষ মহাপুরুষ হচ্ছে সত্যজিৎ রায়, ওই পার্টটা হচ্ছে বিরিঞ্চি বাবা। তো এই যে জায়গাটা এটা বাঙালিদের ছিল, ওভার অবসেসড, এবং ভাবছে আরও একটু লেখাপড়া শিখলে আরেকটু ভালো হবে। MA কেউ তার ওপরে, তখন একাধিক একজন বললো আমি 17টা বিষয় MA করেছি, কোনো দরকারই নেই তার, কোনো বিষয়ই তার মানে হয়তো সে ভালো শেখেনি।
কিন্তু এই যে জায়গাটা তার বোধটা ছিল না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে কর্মসংস্থানের যে জায়গাটা সেটা যেহেতু কম, মানে ডিম্যান্ডের চেয়েও সাপ্লাই প্রচুর, তার ফলে তাদের চাকরি পাচ্ছে না। না হলে বিদেশে তো বোঝাই যায় যে লোক সংখ্যাও কম, চাকরির স্কোপ হয়তো এদিক ওদিকে নানা রকম বেশি আছে, যার ফলে সেখানে কি হচ্ছে যে সে চাকরি অ্যাবজর্বড হয়ে যাচ্ছে আফটার যে 12 অবধি পড়ে 12 বছর পড়ার পরে সে একটা কোনো এডুকেশনে ঢুকে যাচ্ছে। পরেই না, ওখানে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, তার বলে ইউনিভার্সিটি পড়ছো তার মানে সে খুব ব্রিলিয়ান্ট ছেলে, এরাই পড়ে, বাদ বাকিদের তো ইচ্ছা নেই। তাও কেন হয়? তো আমি সেই যার কথা বলছিলাম একটু আগে আমাদের কলেজের, তার মতো রসিক লোক খুব কম দেখেছি, তিনি এখনো জীবিত, মনসিজ মজুমদার, প্রায় 89 ইয়ার্স। তিনি বলতেন, আমি যখন ওই কলেজে প্রথম একটা কলেজে পড়াতে গেছি, বললেন যে তুমি ভাবছো খুব শেখাতে এসছো, আসলে তুমি বেকারত্ব বিলম্বীকরণ প্রকল্পে অংশ নিয়েছো। সেটা কি? যে ডেফার্ড আনএমপ্লয়মেন্ট স্কিম, অর্থাৎ যেটা এই এক্ষুনি গেলে কি হয়, সুকান্তের বিখ্যাত কথা, 18 বছর এদেশের বুকে 18 আসুক, 18 বছরে তো লোকের জোশ থাকে, তার উত্তেজনা থাকে, সে গিয়ে দাঙ্গা ফাঙ্গা লাগিয়ে দেবে, চাকরি পাচ্ছি না কেন। তো তাকে একটা বড় বলা হলো যে এইটা তুমি 3 বছর পড়ে নাও, তারপর তোমার আরেকটা হচ্ছে। 3 বছরের পরে, 3 বছরে একবার দুবার সে অত মেরিটোরিয়াস নয়, তার তো পড়াশুনোটা লক্ষ্য ছিল না, বা অন্য কিছু হলে ভালো হতো, সে 4 বছর 5 বছর লাগলো, তখনকার তার সীমিত হয়ে গেছে সব কিছু। সে আস্তে আস্তে এবারে বুঝে গেছে যে কিছু একটা হবে না, সে বিভিন্ন জায়গায় বসে আড্ডা মারছে বা চেষ্টা করে যাচ্ছে নানা কিছু। এই যে জায়গাটা, এটা একটা খুব হাসির ছলে বলা, কিন্তু ঘটনাটা আপনি যদি ভেবে দেখেন করুণভাবে, এটা সত্য। তার কারণ হচ্ছে কেন পড়ছে অনেকে, আমরা দেখি যে হায়ার এডুকেশন, যেমন অনেকে যেমন তাদের বলছে যে কেন পড়বো, আমি তো অন্য জায়গায় যেতেই পারি, কোনো আপনি বললেন যে MA পড়বো কেন, আমার তো কোনো মানে আদারওয়াইজ কোনো ইকোনমিক যুক্তি আমি খুঁজে পাইনি, কেন পড়বো, এবং আমি রিসার্চে যাব না। আমরাও তেমন দেখি, বিশেষ করে আমি যেখানে প্রতিষ্ঠানে অনেকদিন পড়িয়েছি, সেখানে পোস্ট গ্র্যাজুয়েশন, PhD বা MPhil আগে ছিল, MPhil এখন তুলে দিয়েছেন UGC। তো এই সব যারা আসতো, এমন বেসিক লেভেল, আপনি যেটা বলছিলেন যে কোথায় তৈরি হয়, স্কুলিংটা খুব ইম্পর্টেন্ট। স্কুলিংটা যদি ভালো হয় তাহলে কিন্তু অনেক দূর ভালো হয়। তো স্কুলিং নেই, তার বেসিক্যালি তার বাংলাও তাকে শেখাতে হয়, ইংরেজিও শেখাতে হয়, সব কিছু তাকে শেখাতে হয়। এই যে জায়গার ছেলেমেয়েরা আজকে তৈরি হয়েছে, আমাদের মনে হয়েছে যে এতে তো হায়ার এডুকেশনে যাওয়ারই কথা নয়, অথচ সে দারুণ দৌড়তে পারে, দারুণ খেলতে পারে, অনেকে খুব ভালো ছবি আঁকতে পারে, কিন্তু তারা তো সেই অনুযায়ী যেতে পারলো না, তাদেরকে এই বোঝানো হয়েছে। সুতরাং যেমন তারা কেন যাবে, তেমনি যাদের কাছে পড়তে তারা গেল, তাদেরও অনেকে ভাবে যে এরা কেন এসছে। তো সবাই জন্য নয়, হায়ার এডুকেশনটা কিন্তু খুব অল্প লোকের জন্যই হওয়া উচিত, হায়েস্ট এডুকেশনটা তো বটেই, কিন্তু সেটা আজকে এই যে সর্বশিক্ষা মিশনের মতো আমরা সবটাই খুলে দিয়েছি সবাই জন্য। আজকে এখন NEP-তে করেছে একসঙ্গে আপনি 2টো PhD করতে পারেন, 2টো PhD সাইমালটেনিয়াসলি, কেননা ওই জন্য লম্বা করে দিয়েছে। আগে ছিল 6 বছর, এখন সেটা করে দিয়েছে 8 বছর ছেলেদের জন্য, মেয়েদের জন্য 10 বছর, মানে রেজিস্ট্রেশনের সময়। ইয়েস, আমি নিজে আমাদের ইউনিভার্সিটির এই ড্রাফটটা করেছি, UGC-কে রাখতেই হয় বেস ধরে, আমরা আমাদের মতো কিছু কাস্টমাইজ করেছি। এই যে 8 বছর 10 বছর ধরে একটা লোক PhD করবে, ওই জন্য বলছে সেই আরেকটা PhD করে নিতে পারে, কোথাও অনলাইনে PhD করে নিল। এইভাবে যেটা তৈরি করা হচ্ছে একটা, এবং এটার পরে আমাদের সময় অনেক MA পাস মাস্টারমশাইরা আমার কলেজে ছিলেন প্রেসিডেন্সিতে, তারা যে লেভেলে পড়াশুনো করতেন এবং করিয়েছেন আমাদের, এখন তো অনেক PhD তো আমার হাত দিয়ে প্রায় 25-30টা PhD তারা মানে PhD পেয়েছে। তো আমরা তো জানি যে তাদের মানে কী রকম যে তাদের অনেকের স্ট্যান্ডার্ড, সেটা তো আমরা জানি। তো এটা বলতে হয়তো খারাপ লাগবে, শুনতেও খারাপ লাগবে তারা যদি শোনে, ছাত্ররা, কিন্তু তাদের এই যে ঘাটতিটা রয়েছে, এই ঘাটতিটা কি করে তাদেরকেই ঠিক করতে হবে, পরবর্তীকালে পূরণ করতে পারলে ভালো। নাহলে এই যে জায়গাটা, এটা হচ্ছে হায়ার এডুকেশন। তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট যে বলছে একটা ভালো ছেলে চাকরি পেয়ে গেল, তা সে নিজেকে পড়াশুনো করে গোছাবে, পরের প্রমোশনটা যেতে গেলে তুমি কটা পেপার লিখেছো। তো এখন কি হচ্ছে, যার ফলে ওই রকম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যেমন তৈরি হচ্ছে, তেমনি কপি পেস্ট পেপারস হচ্ছে নানা জায়গা থেকে। আমি অনেক দিন আগে গালগোটিয়া টেকনোলজির ক্ষেত্রে হচ্ছে, যে চীনের জিনিসটা আমি অনেক দিন আগে
একটা ব্রিটিশ কাউন্সিলের আমি দীর্ঘদিনের মেম্বার ছিলাম লাইব্রেরি, তো সেখানে এখন আর নেই। তো সেখানে আমি একটা অনেক দিন আগে, প্রায় 25 বছর আগে একটা দেখেছিলাম, একটা বই পেয়েছিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, আমি টাইটেলটা ভুলে গেছি, কিন্তু মূল মানে যেটা বিষয়টা এটার উপরই টাইটেল, যে হাউ টু কপি ফ্রম ডিফারেন্ট সোর্সেস অ্যান্ড নট টু বি কট। এইটা মোটামুটি এই কথা বলছে কি করে করতে হয়, সেগুলো এরা জানে, এখনকার এরা সব জানে। আমাদের এখানে প্লেজিয়ারিজম চেক করার জন্য আমরা যন্ত্র বাড়িয়েছি, কি করে সেই প্লেজিয়ারিজমটাকেও পাশ কাটানো যায় সব জায়গায়। টার্নিটিন বলে একটা দারুণ অ্যাপ আছে, যেটা আইআইটিতে ইউজ করা হয়, আমাদের ইউনিভার্সিটি। কিন্তু পরে দেখলাম লোকেরা ত্রাহি বলছে, কেননা এত বেশি প্লেজিয়ারিজম ধরা পড়ছে। তখন তারা আমাদের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে ইউজিসির একটা ছিল উরকুন্ডটা নেওয়া হলো, সেটা প্রায় সবাই পাশ করে যাচ্ছে, অল্প অল্প কিছু আটকাচ্ছে। এই যে জায়গাটা তৈরি হচ্ছে, অরিজিনালিটি বলে আগে একটা ব্যাপার ছিল, কিছু পুরো অরিজিনালিটি হয় না, যে এত বড় এক্সপ্যানশন হচ্ছে, তার উপর এআই চলে এসছে, যার ফলে তো আপনার লেখাটা তো অন্য লোক লিখে দিতে পারে, আপনি খালি কতগুলো স্যাম্পল চাকে দেন এই বিষয়, সে তো সবটাই আপনার কাছে তুলে দিচ্ছে। সুতরাং যার ফলে এটা একটা অদ্ভুত একটা সময় আমরা এসে পৌঁছেছি আর কি। এটা ছাড়া কিছু, এটা নেসেসারি, হয়তো এআইটাও নেসেসারি, কিন্তু যা হচ্ছে তার ফলে, যদি আমি একটা ভাবি, ওই ব্রেভ নিউ ওয়ার্ল্ড আল্ডাস হাক্সলিতে দিয়েছিলেন যে ভবিষ্যৎটা কি হতে পারে এরকম, যদি যন্ত্রগুলো একসঙ্গে সব বসে যায় একদিন কোনো কারণে, তাহলে কি হবে, হোয়াট উইল হ্যাপেন, এই প্রশ্ন মাঝে মাঝে জাগে। আর ওই ইনকিউবেশন সেন্টারটা তো এটাও চাপিয়ে দেওয়া। প্লেসমেন্ট সেল বলে কিছু ছিল আগে, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়া প্রেসিডেন্সি কলেজেও আমাদের সময় দেখিনি কোনোদিন, এটা ছিল। হ্যাঁ, অনেক আমাদের মাস্টারমশাইদের, অনেক যারা খবরের কাগজে লিখতেন তখন, স্টেটসম্যান বা আমাদের ওখান থেকে, তারা হয়তো ধরণী ঘোষকে চেনেন, কিংবা অমুক কাউকে চেনেন, সুনন্দকে দত্ত রায়কে চেনেন, তারা হয়তো বলে দিলেন যে দেখো হে, তোমার কাছে একজনকে পাঠালাম, খুব ব্রাইট ছেলে, তার চাকরি ওই চিঠিতেই চাকরি হয়ে যেত, এই রকম হতো। কিন্তু প্লেসমেন্ট সেল ছিল না। এখন তো ইনকিউবেশন, প্লেসমেন্ট সেল এগুলি করতেই হয়। আপনি কবে গেছেন আমি জানি না, এখন সবাই অন্তত একটা স্টিকার লাগিয়ে, থাকুক না থাকুক, একটা প্লেসমেন্ট সেল, ন্যাকের যে প্রিরিকুইজিট, ন্যাকের রিকুইজিশন অনুযায়ী 17তেও হওয়ার কথা ছিল, হয়তো খুবই বাজে অবস্থা, না লেখা আছে, তালা খোলা হয় না, কেউ সেখানে যায়ও না। আর এদের নিয়ে কি হবে? আপনি যেটা বললেন যে কিছু, বা আগে একটা এপিসোডে আপনি প্রশ্ন করেছেন যে বেসিক কিছু, আরো কিছু জানানো, যে সেটাও যদি জানে, কিছু কমার্সের ধারণা, ফিনান্সের ধারণা, ঠিক বেসিক কোনো ধারণা নেই, সেই ধারণা নিয়ে তাকে কে প্লেস করবে, কোথায় প্লেসড হবে? আরেকটা জায়গা হচ্ছে, বাংলায় এটা একটু বড় আকারে দেখা দিয়েছে, এই প্লেসমেন্ট যেগুলি হয় বেশিরভাগই কর্পোরেট সেক্টরে, কমিউনিকেশনটা হয় ইংরেজিতে। এখন যে কোনো কারণেই হোক, মাঝখানে এমন একটা অবস্থা হয়েছে, বহু সাধারণ কলেজগুলিতে ইংরেজির চর্চাটা কম, একদমই নেই অনেক জায়গায়, যার ফলে কি হচ্ছে যে তাদের সেই কমিউনিকেশন স্কিল, যতই ক্লাসে যেটুকু শিখলো তাতে তো আর পুরো হয় না, তারা সেখানে অনেকেই সেই রকম উত্তর দিতে পারে না, সহজভাবে বলতে পারে না। বাংলায় প্রশ্ন করলে হয়তো দু একজন ইন্টেলিজেন্ট ছেলে বলতেও পারত। এই সমস্যা একটা অনেক জায়গায় রয়ে গেছে। এখন এর চেষ্টাও হচ্ছে, এখন কিছু ইংলিশ মিডিয়াম সরকারি স্কুলস বা ইত্যাদি করার চেষ্টাও হচ্ছে, এর আগের এর মধ্যেই চেষ্টা হয়েছে, কিন্তু সেটা কতদিন, সেখানেও বা লোকেরা পড়াবেন কেন, যে একটা ভালো প্রাইভেট স্কুলে পড়াবো, এরকম টাইপের, এইভাবে চলেছে আর কি। আরো একটা জিনিস হচ্ছে স্যার, যেটা আরেকদিন এই নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই যে অনলাইন এডুকেশনে যে মোবাইল আর ট্যাবে পড়াশোনা করছে, তাতে কিন্তু বাচ্চারা ভাবছে কম্পিউটারটা শিখেছি, কিন্তু মোবাইল আর ট্যাব কম্পিউটার নয়, অ্যাটলিস্ট একটা ল্যাপটপে শিখতে হয়। তারা বেসিক অপারেশনস অফ কম্পিউটারও কিন্তু জানছে না, যে কন্ট্রোল সি যে দিতে, এখন মোবাইলে তো আপনি সিলেক্ট করলে উপরে কপি কথাটা আসে, তার উপরে টিক করে টিপলেই হয়ে গেল। যে এইখানে যে কপি করতে গেলে অন্যভাবে করতে হয়, তারা কপি করতে পারছে না, দেখছি আমি। এইগুলো কিন্তু বিরাট বড় এটা এফেক্ট করছে। আমরা ফান্ডামেন্টাল এটাও শিখছি, সেটাও সহজ করে ফেলেছি। এখন তো মানে ভয়েস কমেন্ট দিলেও হয়তো কাজ করছে বহু কিছু, সুতরাং সেই জায়গাটাও কমে যাচ্ছে। যে সিপিইউ কাকে বলে, কম্পিউটারের ব্রেক, ওটা সেটা জানে না। তারপরে আপনি যেটা বললেন, ধরুন একটা কিছু
কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা দিয়ে একটা জায়গা থেকে আপনি নিয়ে যাবেন, এসবগুলো কিছুই জানে না। আমাদের সময় জানার কথা নয়, কিন্তু এটা ওই বলছি আগ্রহের ব্যাপার। হ্যাঁ, ওই আমি শিখতে আমি- আমি হয়েছে। শিখে নিচ্ছি, আমাদের শিখতেই হয়েছে। আচ্ছা, একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। কথা বলতে বলতে মনে হচ্ছিল মণিপুরা আয়ুর্বেদায়, কারণ ওরা আপনাকে 5 রকমের এয়ার ফ্রেশনার পাঠিয়েছে, আচ্ছা, আর এইটা হচ্ছে পেন রিলিফ। এটা আমার স্ট্রিট কাজে লাগতে পারে। এটা হাঁটুর আচ্ছা, টাটুর ব্যথার, ভালো। গাঁটের ব্যথায় ভালো, এটা এখানকারই প্রোডাক্ট। মানে কলকাতারই। আচ্ছা, তো এসেনশিয়াল অয়েল, এটা পুরো গাছের নির্যাস থেকে তৈরি করা। মণিপুরা নাম কেন? মণিপুরা হচ্ছে মণিপুরের সঙ্গে- মণিমাণিক্য থেকে, ও মণিমাণিক্য। আয়ুর্বেদের মণিমাণিক্য, মানে মণিপুর স্টেট আচ্ছা, নিয়ে নয়। আচ্ছা আচ্ছা, এটা আমি হচ্ছে- প্রথমে ভাবছিলাম ওখানকার কিছু। না না না, এইখানে। আর এইখানে আপনাদের একবার দেখিয়ে দিই, ভিতরে কিন্তু চকলেট 6 রকমের আছে। এটা আলাদা করে ভিডিও আমার তোলা আছে, আমরা দেখিয়ে দেবো 6 রকমের চকলেট, কি কি চকলেট সেগুলো আপনারা দেখে নেবেন অর্ডার দিতে পারলে। আপনাকে স্যার আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নমস্কার, ভালো থাকবেন। দেখতে থাকুন, আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। নমস্কার। নমস্কার।